কেমন আছো সবাই? আশা করি তোমরা প্রত্যেকে সবাই খুব ভালো আছো। চলছিল আমার ঝুঁকেগা এই সিরিজ। অলরেডি আমি তোমাদের একাধিক প্রচুর ভিডিও দিয়ে দিচ্ছি। আমি আসছি একটা একটা করে সেই লিস্টে। ইন্ডিয়ান পলিটি আবার একবার তোমাদেরকে আমি বলে দিই যে ইন্ডিয়ান পলিটি বেসড অন লক্ষ্মীকান্তের উপর ভিত্তি করে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আমি ডিসকাশন করে দিচ্ছি। যেই প্রশ্নগুলো অলরেডি ডাব্লিউবিসিএস, এসএসসি, সিজিএল, এনটিপিসি, সিডিএস, এনডিএ, ইউপিএসসি সহ অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষায় যেই সমস্ত প্রশ্নগুলো অলরেডি এসে গেছে লক্ষ্মীকান্তের উপর ভিত্তি করে, তোমরা অনেকে আমাকে কমেন্ট করছো যে লক্ষ্মীকান্ত ইনক্লুড করুন। আমি তোমাদেরকে বলে দেওয়া লেখাই আছে এখানে, ঠিক আছে? ইন্ডিয়ান পলিটি অন লক্ষ্মীকান্তের উপর ভিত্তি করেই আমি কিন্তু করাচ্ছি। লক্ষ্মীকান্তের যে এমসিকিউ বই আছে না, সেটাও কিন্তু এর ভিতরে কিন্তু ইনক্লুডেড আছে। আমি সমস্ত কিছু ধরে একসঙ্গে তোমাদেরকে আমি করিয়ে দিচ্ছি। প্লিজ তোমরা এই ঝুঁকেগা এই সিরিজটা তোমরা ফলো করো ফর পলিটি। যে কোনো পরীক্ষার জন্য যেখানে কিনা পলিটির এমসিকিউ আসে, এখান থেকে কিন্তু তোমরা প্রশ্ন পাবে। সামনে ডাব্লিউবিসিএস এর মেন্স হয়ে গেল, এখান থেকে কিন্তু তোমরা প্রচুর প্রশ্ন কমন পেয়েছো, ঠিক আছে? অবশ্যই আমি তোমাদেরকে কোশ্চেন ধরে ধরে দেখিয়েও দিতে পারি। তাহলে কথাটা হচ্ছে যে আর কিছুই না, যে আমরা যদি এরকম চ্যাপ্টার ধরে ধরে পুরোটা এন্টায়ার আমরা ডিসকাশন করবো, তাহলে যে কোনো পরীক্ষার জন্য আমরা পলিটির জন্য একটু হলেও এগিয়ে থাকবো, ঠিক আছে? অলরেডি আমি তোমাদেরকে যেগুলো করিয়ে ফেলেছি দেখো, একটুখানি বলে দিই। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, মেকিং অফ দ্য কনস্টিটিউশন, স্যালেন্ট ফিচার, প্রিয়াম্বেল, ইউনিয়ন অ্যান্ড স্টেটারি সিটিজেনশিপ, ফান্ডামেন্টাল রাইট, ডিপিএসপি, ফান্ডামেন্টাল ডিউটি, অ্যামেন্ডমেন্ট, বেসিক স্ট্রাকচার, পার্লামেন্ট, ফেডারেল সিস্টেম, এমার্জেন্সি, সব এগুলো কিন্তু কমপ্লিটেড। যেগুলো গ্রিন আছে অল আর কমপ্লিটেড, ঠিক আছে? তোমরা খালি দেখো, প্লে লিস্টে স্ক্রোল করে করে পেয়ে যাবে। যারা প্রথম এই ভিডিওটা দেখছো, তোমাদেরকে রিকোয়েস্ট করবো প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে, প্রত্যেকটা টপিক ধরে ধরে কিন্তু এমসিকিউটা আছে, ঠিক আছে? তোমরা রেগুলার ফলো করো এটা। প্রেসিডেন্ট হয়ে গেছে, ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার্স, পার্লামেন্টারি কমিটি, পার্লামেন্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সাবঅর্ডিনেট কোর্ট, এভরিথিং কমপ্লিট ইনক্লুডিং কনস্টিটিউশনাল বডিজ, ঠিক আছে? আজকে যেটা আমরা করবো সেটা হচ্ছে স্টেট লেজিসলেচার, ঠিক আছে? চিফ মিনিস্টার এবং স্টেট কাউন্সিল অফ মিনিস্টার্স। এবার নেক্সট দিন আমরা কি করবো সেটা হচ্ছে গভর্নর, ঠিক আছে? তো এইভাবে রিমেনিং যেটুকু আছে আমি তোমাদের কমপ্লিট করে দেবো, ঠিক আছে? চলো দেখি আজকের প্রথম প্রশ্ন কি আছে, আমরা একটুখানি দেখে নিই। হুইচ ইজ দ্য আপার চেম্বার অফ দ্য স্টেট লেজিসলেচার ইন ইন্ডিয়া? আচ্ছা, বাই দ্য ওয়ে আর একটা কথা তোমাদের বলে দিই। তোমরা অনেকে এটাও বলছো যে স্যার বাংলায় করলে সুবিধা হয়। দেখো, বাংলায় আমি করতেই পারি। আমি তোমাদেরকে কিন্তু এই প্রশ্নগুলো বাংলাতে বলেই দিচ্ছি। তোমরা যদি চাও সেগুলোকে বাংলা করে করে লিখে রাখতে পারো। ইংরেজিতে আমি এই কারণেই করছি, যেহেতু বেশিরভাগ পরীক্ষায় যেগুলো কন্ডাক্ট করা হয় সেগুলো কিন্তু ইংরেজিতে হয়। দেখো, বারবার এদিক ওদিক না করে যে কোনো একটাতেই স্টিক থাকো। আমি তো বাংলাতে বলেই দিচ্ছি বাবা, কোনো চিন্তা নেই, তো বাংলাতেই বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো যে টার্মিনোলজিগুলো আসবে সেগুলো কিন্তু বাবা ইংরেজিতে থাকবে। তো যাতে কোনো রকম কোনো গন্ডগোল না হয়, সেফ জোনে থাকলে তুমি এই ভাষা নিয়েই করে যাও, ঠিক আছে? তুমি লেখো না, বাংলাতেই লিখে রাখো, কোনো অসুবিধা নেই, আমি তো বলেই দিচ্ছি, ঠিক আছে বাবা? চলো কন্টিনিউ করি। বলছে হুইচ ইজ দ্য আপার চেম্বার অফ দ্য স্টেট লেজিসলেচার অফ ইন্ডিয়া, ঠিক আছে? একটা স্টেট লেজিসলেচারে হতে পারে বাইক্যামেরাল, হতে পারে ইউনিক্যামেরাল। যদি বাইক্যামেরাল হয়, মানে যদি দ্বিকক্ষ বিশিষ্ট যদি আইনসভা হয়, তাহলে একটাকে বলা হয় কি না স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, আর একটাকে বলা হয় কি না স্টেট লেজিসলেটিভ কাউন্সিল, ঠিক তো? স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, আর একটাকে বলা হয় কি না স্টেট লেজিসলেটিভ কাউন্সিল। তো স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি যেটা, এটাকে বলা হয় লোয়ার হাউস অফ দ্য স্টেট লেজিসলেচার, ঠিক আছে? লোয়ার হাউস। আর আপার হাউস কাকে বলা হয়? স্টেট লেজিসলেটিভ কাউন্সিল। তাহলে কোনটা হবে আনসার? তো ইট উইল বি দ্য লেজিসলেটিভ কাউন্সিল। সো এ উইল বি দ্য রাইট আনসার, ঠিক আছে? তো চলো এর ইলাবোরেশনটা আমরা একটুখানি দেখে নিই। কি বলেছে না, আমাদের দেশে এখন 6খানা রাজ্য আছে যেখানে লেজিসলেটিভ কাউন্সিল আছে। কটা রাজ্য আছে? 6খানা রাজ্য আছে। কোন কোন সেগুলো? অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র এবং কর্ণাটকা, ঠিক আছে? রিমেনিং আর কোনো রাজ্যে কিন্তু লেজিসলেটিভ কাউন্সিল আর নেই, ওকে? 2019 সালে জম্মু অ্যান্ড কাশ্মীরে কিন্তু লেজিসলেটিভ অ্যাসেম্বলি ছিল, লেজিসলেটিভ কাউন্সিলও ছিল, তোমার 2019 সালে জম্মু কাশ্মীরকে আমরা ইউনিয়ন টেরিটরি স্ট্যাটাস দিই। তো সেখানে কিন্তু লেজিসলেটিভ কাউন্সিল আর কিন্তু নেই, ঠিক আছে? তো ছিল অ্যাকচুয়ালি 7খানা, তো জম্মু কাশ্মীর চলে গেল, রইল বাকি 6টা। আচ্ছা, আর্টিকেল 169-এ এটা বলা হয়, প্রত্যেকটা কথা ভেরি মাচ ইম্পর্টেন্ট। আর্টিকেল 169-এ এটা বলা হয় দ্য পার্লামেন্ট ক্যান অ্যাবলিশ আ লেজিসলেটিভ কাউন্সিল। তাহলে হু ক্যান অ্যাবলিশ? পার্লামেন্ট ক্যান অ্যাবলিশ। পার্লামেন্ট চাইলে লেজিসলেটিভ কাউন্সিলকে অ্যাবলিশ করতে পারে, অর ক্রিয়েটেড বা তৈরিও করতে পারে, ঠিক আছে? বাট দেয়ার ইজ এ শর্ত। কি না? বাই এ সিম্পল মেজরিটি। কোন মেজরিটিতে হবে? প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট। বাই এ সিম্পল মেজরিটি। ইফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি, যদি রাজ্য বিধানসভা চায়,
তবে হবে। কিন্তু রাজ্য বিধানসভা কিভাবে চাইবে না, রাজ্য বিধানসভা এটা চাইবে স্পেশাল মেজরিটিতে। রাজ্য বিধানসভা যদি একটা রেজলিউশন পাস করে স্পেশাল মেজরিটিতে, সেই রাজ্য বিধানসভার রিকোয়েস্টে লেজিসলেটিভ অ্যাসেম্বলি রিকোয়েস্ট করবে কাকে, পার্লামেন্টে। তখন পার্লামেন্ট সিম্পল মেজরিটিতে কোনো একটা রাজ্যের বিধান পরিষদ যদি না থেকে থাকে বানাতে পারে, আর থাকলে তাকে তুলে দেওয়া যেতে পারে। ঠিক আছে, কত নম্বর আর্টিকেলে আছে, আর্টিকেল 169 আছে। কোন মেজরিটিতে হয়, বারবার বলছি পার্লামেন্ট করবে সিম্পল মেজরিটিতে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন কি আছে একটুখানি আমরা দেখে নিই। দ্য মেম্বার্স অফ দ্য কাউন্সিল অফ স্টেট ইন ইন্ডিয়া আর ইলেক্টেড ফর এ পিরিয়ড অফ, ঠিক আছে, তো বলছে কি, তাহলে কাউন্সিল, দ্য মেম্বার্স অফ দ্য কাউন্সিল অফ স্টেটস ইন ইন্ডিয়া আর ইলেক্টেড। কাউন্সিল অফ স্টেট মানে কি, কাউন্সিল অফ স্টেট মানে হচ্ছে এখানে বলেছে কি রাজ্যসভা। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমি এটা বলতে চেয়েছিলাম স্টেট লেজিসলেটিভ কাউন্সিল। ঠিক আছে, চলো এটা স্টেট লেজিসলেটিভ কাউন্সিল করে নাও তাহলে, কারণ এটা আমি অলরেডি তোমাদের করিয়েছি। দ্য মেম্বার্স অফ দ্য স্টেট লেজিসলেটিভ কাউন্সিল, ঠিক আছে, এটা করে দাও। ঠিক আছে, আচ্ছা তাহলে আনসার কি হবে বলো তো, তাহলে আনসার হবে কি, আনসার হবে ইট ইজ আ 6 ইয়ার্স। ভালো করে মন দিয়ে শুনবে, কয়েকটা কথা ভালো করে মন দিয়ে শুনবে। ঠিক আছে বাবা, লেজিসলেটিভ কাউন্সিল, হ্যাঁ এটা আমি কাউন্সিল অফ স্টেটকে বাদ দিয়ে দাও, লেজিসলেটিভ কাউন্সিল করে দাও। হ্যাঁ, ইন আ স্টেট, ইন আ স্টেট। ঠিক আছে, তাহলে মাখন হয়ে যাবে। আচ্ছা বেশ, তো কত দিনের জন্য হয় দেখো আমি বলি, শোনো ভালো করে মন দিয়ে শুনবে বাবা। রাজ্যসভার সঙ্গে লেজিসলেটিভ কাউন্সিলের, রাজ্যসভার সঙ্গে রাজ্য বিধান পরিষদের একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক আছে, রাজ্যসভা একটা পার্মানেন্ট হাউস, রাজ্য বিধান পরিষদও একটা পার্মানেন্ট হাউস, সিমিলার নাম্বার 1। 2 নম্বর সিমিলারিটি কি না, রাজ্যসভার সদস্য হতে গেলেও 30 বছর বয়স লাগে, বিধান পরিষদের সদস্য হতে গেলেও 30 বছর বয়স লাগে। রাজ্যসভার যিনি প্রিজাইডিং অফিসার তাকে আমরা চেয়ারম্যান বলে ডাকি, বিধান পরিষদের যিনি প্রিজাইডিং অফিসার তাকেও আমরা চেয়ারম্যান বলে ডাকি। বাট দেয়ার ইজ এ ডিফারেন্স। কি ডিফারেন্স, রাজ্যসভা একটা পার্মানেন্ট হাউস, কোনো ডাউট নেই, লাইক বিধান পরিষদ, কিন্তু রাজ্যসভা ক্যানট বি অ্যাবলিশড, রাজ্যসভাকে তোলা যাবে না, বিকজ রাজ্যসভাটা পার্মানেন্ট। বারবার বলছি, বাট বিধান পরিষদ যতদিন থাকবে এটা পার্মানেন্ট হাউস, কোনো চাপ নেই, নট সাবজেক্ট টু ডিজলভ। বাট বিধান পরিষদ ক্যান বি অ্যাবলিশড, বিধান পরিষদকে তুলে দেওয়া যায়। আর একটা কথা বলে রাখি, রাজ্যসভার টেনিওর কি, রাজ্যসভা একটা পার্মানেন্ট হাউস বললাম, রাজ্যসভার কোনো টেনিওর হয় না, 6 বছর দুম করে মেরে দিও না। রাজ্যসভার যারা মেম্বার হয় তাদের টেনিওর হয় 6 বছর। আমি যদি আগের প্রশ্নটা রাখিও, যেটা বলা হচ্ছিল যে রাজ্যসভার মেম্বারদের টেনিওর কত, মেম্বারদের টেনিওর 6 বছর, বিধান পরিষদের মেম্বারদের টেনিওরও কিন্তু 6 বছর। ঠিক আছে, কিন্তু প্রত্যেক 2 বছর অন্তর 1/3 করে মেম্বার কি হয় না সেখান থেকে রিটায়ার করে। ঠিক আছে, রিটায়ার করে। তাহলে এখান থেকে একটুখানি আমরা জানবো কি, under article 171 of the constitution, the legislative council of a state shall not have more than 1/3 of the total strength of the state assembly। তাহলে কি বলেছে না, লেজিসলেটিভ কাউন্সিলের স্ট্রেংথ কত হবে। ঠিক আছে বাবা, লেজিসলেটিভ কাউন্সিলের স্ট্রেংথ কত হবে, একবার কষ্ট করে দেখে যাও, কোনোদিন ভুল হবে না। লেজিসলেটিভ অ্যাসেম্বলির ম্যাক্সিমাম স্ট্রেংথ হবে 500, ম্যাক্সিমাম স্ট্রেংথ। মিনিমাম স্ট্রেংথ হবে কত, 60। তাহলে ম্যাক্সিমাম কত হবে 500, মিনিমাম হবে 60। লেজিসলেটিভ কাউন্সিলের স্ট্রেংথ কত হবে সেটা ডিসাইড করে লেজিসলেটিভ অ্যাসেম্বলির স্ট্রেংথ কত। ঠিক আছে, যদি লেজিসলেটিভ অ্যাসেম্বলির স্ট্রেংথ ধরে নাও কোনো একটা রাজ্যের 300 আছে, তার 1/3 হবে লেজিসলেটিভ কাউন্সিলের স্ট্রেংথ, মানে 100। ঠিক আছে, তাহলে কি মোরাল অফ দ্য স্টোরি কি দাঁড়ালো, যে লেজিসলেটিভ কাউন্সিলের স্ট্রেংথ কত হবে ডিসাইডেড বাই লেজিসলেটিভ অ্যাসেম্বলির মেম্বার কত সে তার উপরে, টোটাল নাম্বার অফ মেম্বার যা হবে তার 1/3 হবে লেজিসলেটিভ কাউন্সিলের স্ট্রেংথ। ঠিক আছে, আচ্ছা এবারে আসো যে আর কি কি জানতে চাই আমরা এখান থেকে জানতে পারি, দেখো তো, কিন্তু সেইটা নট লেস দ্যান 40 মেম্বার্স, সেটা 40-এর কম হবে না। ঠিক আছে, 40-এর কম, তাহলে কি, তাহলে 1/3 হবে ম্যাক্সিমাম স্ট্রেংথ, মিনিমাম হবে 40, তার কম হবে না। ঠিক আছে, লাইক দ্য রাজ্যসভা দ্য লেজিসলেটিভ কাউন্সিল ইজ আ কন্টিনিউইং চেম্বার, অলরেডি তোমাদেরকে বললাম, দ্যাট ইজ আ পার্মানেন্ট বডি, ইজ নট সাবজেক্ট টু ডিসলিউশন। অলরেডি বললাম, দ্য টেনিয়ার অফ এ মেম্বার অফ লেজিসলেটিভ কাউন্সিল, যাকে আমরা এমএলসি বলি, ইজ 6 ইয়ার্স। ঠিক আছে, উইথ 1/3 অফ দ্য মেম্বার রিটায়ার এভরি 2 ইয়ার্স। ঠিক আছে, আর একটা কথায় প্রসঙ্গক্রমে আমি বলে রাখি, তোমরা মনে রেখো, কি সেই কথা, রাজ্যসভার যিনি প্রিজাইডিং অফিসার তিনি একজন নন মেম্বার, মানে কি জেনারেলি মানে সবসময়ের জন্য যিনি ভাইস প্রেসিডেন্ট হবে, ভাইস প্রেসিডেন্ট ইজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা, আর্টিকেল 64 এটা বলে, ঠিক কিনা। কিন্তু এক্ষেত্রে লেজিসলেটিভ কাউন্সিলের ক্ষেত্রে যিনি কিনা চেয়ারম্যান হবেন তিনি কিনা লেজিসলেটিভ কাউন্সিলের একজন সদস্য হবেন।
আর একটা ডিফারেন্স আছে। কি সেই ডিফারেন্স? রাজ্যসভার চেয়ারম্যান হতে গেলে তাকে ন্যূনতম 35 বছর বয়স হতে হবে। মাইন্ড ইট, রাজ্যসভার মেম্বার হতে গেলে কিন্তু 30 বছর বয়স। কিন্তু ইন কেস অফ লেজিসলেটিভ কাউন্সিল এক্ষেত্রে 30 হলেই হবে। বাস এই কয়েকটা কথা মাথায় রেখো, কারণ একজন মেম্বারই এক্ষেত্রে কিন্তু প্রিসাইড করে। ঠিক আছে, এই কয়েকটা কথা মাথায় রেখো, এগুলো কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইউর আপকামিং এক্সাম। নেক্সট প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ আ পিরিয়ড ফর দ্য লেজিসলেটিভ কাউন্সিল টু ডিটেন দ্য অর্ডিনারি বিলস? ঠিক আছে, টু ডিটেন দ্য অর্ডিনারি বিলস কি বলেছে? তাহলে কতদিন লেজিসলেটিভ কাউন্সিল একটা অর্ডিনারি বিল আটকে রাখতে পারে, এটা জানতে চেয়েছে। প্রসঙ্গক্রমে তোমাদের কয়েকটা কথা বলে রাখি, শুনে রাখো। যেখানে যদি ইউনিয়নে দেখি, ইউনিয়ন পার্লামেন্টে কিন্তু অর্ডিনারি বিল নিয়ে যদি কোনো রকম কোনো ডিসপিউট হয়, তাহলে সেখানে জয়েন্ট সেশনের মামলা আছে, তাই না? 108 আছে জয়েন্ট সিটিং। ইন কেস অফ স্টেটে অর্ডিনারি বিল রিলেটেড কোনো জয়েন্ট সিটিংয়ের প্রভিশন নেই। যদি কোনো বিল নিয়ে স্টেটের দুটো হাউসের মধ্যে যদি বিরোধ দেখা দেয়, মানে লেজিসলেটিভ অ্যাসেম্বলি এবং লেজিসলেটিভ কাউন্সিলের মধ্যে যদি বিরোধ দেখা দেয়, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পারি কি, যে লেজিসলেটিভ কাউন্সিল ম্যাক্সিমাম কোনো একটা বিল 4 মাস আটকে রাখতে পারে, নট মোর দ্যান দ্যাট, 4 মাস। তারপরে লেজিসলেটিভ অ্যাসেম্বলি মানে রাজ্য বিধানসভা চাইলে সুপারসিড করতে পারে বিধান পরিষদের মতামতকে, এবং এক্ষেত্রে কিন্তু লেজিসলেটিভ অ্যাসেম্বলি মানে রাজ্য বিধানসভার কথাই শেষ কথা। তাহলে কতদিন ম্যাক্সিমাম আটকে রাখতে পারে? আনসার হবে কি তাহলে? বি উইল বি দ্য রাইট আনসার। ঠিক আছে, এই কথাগুলোই কিন্তু এখানে লেখা আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখি। বলছে অ্যাকর্ডিং টু হুইচ আর্টিকেল অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া দ্য চিফ মিনিস্টার ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য গভর্নর অফ এ স্টেট? ঠিক আছে, খুব সহজ একটা প্রশ্ন। তোমাদের বলেছিলাম, আশা করি মনে আছে, আর্টিকেল 75-এর কথা। কিনা আর্টিকেল 75-এর ক্লজ 1 এটা বলা হয় কি না, প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারকে অ্যাপয়েন্ট করবে, ঠিক কিনা? তার সঙ্গে কিছু না 89 যোগ করে দাও। ঠিক আছে, 89 যোগ করে দাও, কত হবে? 9 5 14, তাহলে 164। ঠিক আছে, তো 164-এ কি আছে না, চিফ মিনিস্টারকে অ্যাপয়েন্ট করবে গভর্নর। ঠিক আছে, চিফ মিনিস্টার যারা আছে তাদেরকে অ্যাপয়েন্ট করবে কে না, গভর্নর অ্যাপয়েন্ট করবে। ঠিক আছে, চিফ মিনিস্টারকে অ্যাপয়েন্ট করবে গভর্নর। আর্টিকেল 164-এ আছে। আর্টিকেল 165-এ কি আছে না, অ্যাডভোকেট জেনারেলের কথা আছে। ঠিক আছে, আর আর্টিকেল 163-তে কি আছে? 74-এ কী ছিল? আর্টিকেল 74-এ তোমাদের পড়িয়েছিলাম যে কাউন্সিল অফ মিনিস্টার এইড অ্যান্ড অ্যাডভাইস করবে প্রেসিডেন্টকে ইউনিয়নের ক্ষেত্রে। আর স্টেট মিনিস্টার যারা আছে, কাউন্সিলর মিনিস্টার হেড বাই চিফ মিনিস্টার, এইড অ্যান্ড অ্যাডভাইস করবে কাকে? গভর্নরকে। সেই কথাটা আছে আর্টিকেল 163-তে। ঠিক আছে, তো বি উইল বি দ্য রাইট আনসার। রিলেটেড দু একটা কথা বলে দিই, 63 কথা বলে দিলাম, 64 বলে দিলাম। 167 ভেরি মাচ ইম্পর্টেন্ট, যদিও এখানে অপশানে নেই, বাট এই কথাটা মাথায় রাখবো। দেখো 167 রিলেটেড টু আর্টিকেল 78। আর্টিকেল 78 কি ছিল? ইট ইজ দ্য ডিউটি অফ দ্য প্রাইম মিনিস্টার, যে তার মিনিস্ট্রিতে কি হচ্ছে না হচ্ছে সে প্রেসিডেন্টকে জানাবে। সেম ক্ষেত্রে ইট ইজ দ্য ডিউটি অফ দ্য চিফ মিনিস্টার, যে তার মিনিস্ট্রিতে কী হচ্ছে না ঘটছে গভর্নরকে জানাবে। ঠিক আছে, কয়েকটা কথা তোমরা মাথায় রেখো। আর একটা কথা অবশ্যই তোমরা মাথায় রেখো, পরীক্ষায় যদি এটাও জিজ্ঞাসা করে যে স্যার পার্লামেন্ট বা ইউনিয়ন পার্লামেন্ট কনসিস্ট অফ লোকসভা, রাজ্যসভা অ্যান্ড প্রেসিডেন্ট, আপনি বলেছিলাম প্রচুরবার, এবারেও মেন্সে কোশ্চেনটা ছিল। যদি এটা জিজ্ঞাসা করে যে তাহলে স্টেট লেজিসলেচার কনসিস্ট অফ কী হবে? ঠিক আছে, তাহলে স্টেট লেজিসলেচার কনসিস্ট অফ গভর্নর প্লাস বোথ দ্য হাউসেস অফ দ্য স্টেট লেজিসলেচার। ঠিক আছে, যদি থেকে থাকে লেজিসলেটিভ অ্যাসেম্বলি, যদি ইউনিক্যামেরাল হয়, যদি বাই ক্যামেরাল হয়, তাহলে গভর্নর, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি প্লাস স্টেট লেজিসলেটিভ কাউন্সিল। ঠিক আছে বাবা, কয়েকটা কথা তোমরা মাথায় রেখো। পরবর্তী প্রশ্ন চলো দেখি। ইন হুইচ অ্যাসেম্বলি অফ স্টেটস মানি বিল আর প্রপোজ? ঠিক আছে, দেখো সেন্টারের ক্ষেত্রে মানি বিল কোথায় তোলা যেত? শুধুমাত্র লোকসভাতে। লোকসভার সিমিলার হাউস রাজ্যে কি আছে? রাজ্য বিধানসভা। তা রাজ্য বিধানসভা যদি হবে তাহলে আনসার কি হবে বলো তো? এনি ওয়ান অফ দ্য টু হবে না? টুগেদার ইন বোথ অনলি ইন লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ইয়েস দ্যাট ইজ আ রাজ্য বিধানসভা। ঠিক আছে, তো স্টেট মানি বিলের কথা, মানি বিলের কথা কোথায় আছে? আর্টিকেল 110-এ আছে, ঠিক না? স্টেট মানি বিলের কথা আছে আর্টিকেল 199-তে। ঠিক আছে, আর্টিকেল 199-এ মানি বিল ক্যান বি ইন্ট্রোডিউস অনলি ইন দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ এ স্টেট। ঠিক আছে, যেটা পার্লামেন্টে হলে লোকসভা হতো। মাইন্ড মাথায় রেখো, কত নম্বর আর্টিকেলে? বারবার বলছি, আর্টিকেল 199-এ। এবং ইউনিয়নে পার্লামেন্টে
মানি বিল ইন্ট্রোডিউস হয় লোকসভাতে উইথ প্রায়র পারমিশন অফ দ্য প্রেসিডেন্ট, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রেও কিন্তু হবে কি না, প্রায়র পারমিশন অফ দ্য গভর্নর, বা সিম্পল জিনিস, এই কয়েকটা কথা খালি মাথায় রাখতে হবে, কপি পেস্ট কেস, ঠিক আছে। আর্টিকেল 199 আছে ডেফিনেশন অফ মানি বিলের কথা, তাহলে আর্টিকেল 110 যদি না দেয়, যদি জানতে চায় ডেফিনেশন অফ মানি বিল নিচের কোন আর্টিকেলে আছে, আর্টিকেল 110 নেই, তাহলে ছেড়ে আসার কোনো কারণ নেই, ঠিক আছে। আর্টিকেল 199 হবে, বুঝে নিতে হবে স্টেট মানি বিলের কথা জানতে চেয়েছে তোমাকে, ঠিক আছে। এক্ষেত্রেও তাই ওয়ান্স এগেইন, কোনো একটা বিল মানি বিল কি না কে ডিসাইড করবে, না ইউনিয়নের ক্ষেত্রে স্পিকার ডিসাইড করতে, এক্ষেত্রে কিন্তু রাজ্য বিধানসভার স্পিকার ডিসাইড করবে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখি কি আছে। No money bill can be introduced in assembly of state except on the recommendations of, আমি অলরেডি তোমাদেরকে বললাম এটা হবে কি বাবা, গভর্নর অফ দ্য স্টেট, ঠিক আছে। সো বি উইল বি দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখি চলো। The legislative council in a state can be abolished by the parliament on the recommendation of, আমি অলরেডি তোমাদের শুরুতেই বলেছিলাম যে এটা রেকমেন্ডেশন দেবে ওয়ান অ্যান্ড অনলি স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ঠিক আছে। লেজিসলেটিভ অ্যাসেম্বলি চাইলে লেজিসলেটিভ কাউন্সিল থাকবে, লেজিসলেটিভ অ্যাসেম্বলি যদি চায় যে কাউন্সিলকে তুলে দেবে, তুলেও দিতে পারে, ঠিক আছে, অ্যাজ দেয়ার উইশ। তাহলে লেজিসলেটিভ অ্যাসেম্বলিকে বিলটা পাস করাতে হবে স্পেশাল মেজরিটিতে, পার্লামেন্ট বিলটা পাস করবে সিম্পল মেজরিটিতে, ঠিক আছে। এই কয়েকটা কথা আমাদেরকে মাথায় রাখতেই হবে। হোয়াট ইজ দ্য রাইট মেথড টু এস্টাবলিশ অর ক্যান্সেল দ্য সেকেন্ড চেম্বার ইন স্টেটস, ঠিক আছে। তো কি হবে, হোয়াট ইজ দ্য রাইট মেথড জানতে চেয়েছে, ঠিক আছে। তাহলে আনসার কি হবে বলো, বলছে প্রপোজাল ইন হাউস অফ পিপল উইথ সিম্পল মেজরিটি, ওকে। প্রপোজাল ইন লেজিসলেটিভ অ্যাসেম্বলি উইথ সিম্পল মেজরিটি, প্রপোজাল উইথ লেজিসলেটিভ অ্যাসেম্বলি উইথ স্পেশাল মেজরিটি। দেখো স্পেশাল মেজরিটি তো হবে না বাবা, লেজিসলেটিভ, আচ্ছা বাই দাও, ছেড়ে দাও। আর কি বলছে, প্রপোজাল ইন হাউস অফ পিপল উইথ ফুল মেজরিটি হবে কি, হোয়াট ইজ দ্য রাইট মেথড, রাইট মেথড কি জানতে চেয়েছে, তাহলে এক্ষেত্রে হবে প্রপোজাল ইন লেজিসলেটিভ অ্যাসেম্বলি উইথ স্পেশাল মেজরিটি অ্যালং উইথ ল পাসড বাই পার্লামেন্ট, সি উইল বি দ্য রাইট আনসার, ঠিক আছে। তো এটাই হবে, এতক্ষণ এটাই আমি বলছিলাম, তো 8 দাগের সি হবে। পরবর্তী প্রশ্ন, ইলেকশনস টু দ্য বিধান পরিষদ আর হেল্ড বাই, ঠিক আছে। তো ইলেকশন কীরকম করে হয় জানতে চেয়েছে। তো ইলেকশন কি, আমি এটা তোমাদেরকে অনেক আগেই করিয়েছি, রাজ্যসভা যখন করিয়েছিলাম, যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিনস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট, কোথায় আছে দেখে নাও হালকা করে। তো ডি ইজ দ্য রাইট আনসার, দ্য সিস্টেম অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিনস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। এটাও তোমাদেরকে বলেছিলাম যে এই মেথডে আর কার কার ভোট হয়, বলেছিলাম না প্রেসিডেন্টের কথা, বলেছিলাম না ভাইস প্রেসিডেন্টের কথা, বলেছিলাম না রাজ্যসভার কথা, বলেছিলাম না লেজিসলেটিভ কাউন্সিলের কথা, 4টে কথা বলেছিলাম। আর একটা কথা মাথায় রাখবো, সেটা হচ্ছে কি পার্লামেন্টারি কমিটিগুলোর কথা, ঠিক আছে। তো বোধ মানে ইউনিয়নের ক্ষেত্রে এবং স্টেটের ক্ষেত্রে, ঠিক আছে, কমিটিগুলোর ক্ষেত্রে, ঠিক আছে, এখানেও কিন্তু এই মেথডে ভোট হয়, ঠিক আছে। চলো 9 দাগের ডি উইল বি দ্য রাইট আনসার। নেক্সট প্রশ্ন, দ্য প্রভিশন ফর ক্রিয়েশন অ্যান্ড অ্যাবলিশন অফ লেজিসলেটিভ কাউন্সিল, এটা কত নম্বর আর্টিকেলে আছে জানতে চেয়েছে, ঠিক আছে। এটা আছে আর্টিকেল 169-এ, তো বি উইল বি দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখি, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং লেজিসলেটিভ হাউস ক্যান বি অ্যাবলিশড। দেখো আমি সিমিলার টাইপের প্রশ্ন যেগুলো এসেছে আমি রেখেছি, যাতে তোমাদের পরীক্ষা দেওয়ার সময় কোনো রকম কোনো ডিস্টার্ব না হয়, হুবহু কোশ্চেন আসবে, দুমদাম মেরে দিয়ে বাড়ি চলে আসবে, ঠিক আছে। তাহলে কি হবে, হুইচ অফ দ্য ফলোয়িং লেজিসলেটিভ হাউস ক্যান বি অ্যাবলিশ, তা কোনটা তুলে দেওয়া যাবে, তাহলে বিধান পরিষদ, ঠিক আছে, বিধান পরিষদ। এগুলো একটু দেখে শুনে ঠান্ডা মাথায় আনসার করো, চট জলদি করতে যেও না। বিধান পরিষদ বিধানসভা কখন হয়ে যাবে, বাড়িতে এসে বুঝতে পারবে, পরীক্ষার হলে নয়। চট জলদি করার কোনো প্রয়োজন নেই, আস্তে ধীরে ধীরে সুস্থে করো, যথেষ্ট টাইম থাকে, ঠিক আছে বাবা। আর্টিকেল 169 বারবার বলেছি আমি, আর তাই রিপিট করছি না। পরবর্তী প্রশ্ন, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন ডিফাইন্স দ্য ডিউটি অফ দ্য চিফ মিনিস্টার, ঠিক আছে। ডিউটি, আমি অলরেডি তোমাদেরকে বলেছি ডিউটি অফ দ্য চিফ মিনিস্টার, যে তার মিনিস্ট্রিতে কী ঘটছে না ঘটছে তিনি গভর্নরকে জানাবেন, ঠিক আছে। কত নম্বর আর্টিকেলে আছে, আর্টিকেল 167-এ আছে, ঠিক আছে। আর্টিকেল 165-এ কী ছিল, বলেছিলাম কি অ্যাডভোকেট জেনারেলের কথা, তাই কি না, আমি তোমাদের কিন্তু আগেও কিন্তু বলেছিলাম। পরবর্তী প্রশ্ন চলো দেখি, আচ্ছা, দ্য ফার্স্ট ওমেন চিফ মিনিস্টার অফ অ্যান ইন্ডিয়ান স্টেট ওয়াজ, আচ্ছা বাই দা ওয়ে, এখানে যাওয়ার আগে আমি একটা প্রশ্ন তোমাদের করি, তোমরা আমাকে কমেন্ট করে জানিও, অ্যাডভোকেট জেনারেল যিনি হন তার স্যালারি কার সঙ্গে সাধারণত সমান হয় এবং তার স্যালারি কে ডিসাইড করে। দুটো প্রশ্ন তোমাদেরকে আমি করলাম, চাইলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। তোমাদের যেমন উৎসাহ থাকবে, বিশ্বাস করো আমি চাই দিলসে পলিটি তোমাদের আমি একদম প্রিপেয়ার করে দেবো, ঠিক আছে। ইউপিএসসি থেকে শুরু করে নিচু লেভেলে যে কোনো পরীক্ষার জন্য একবার পুরো কোর্সটা ফলো করে দেখো, ঠিক আছে। দ্য ফার্স্ট ওমেন চিফ মিনিস্টার, তো ইন্ডিয়ান স্টেট তো কে ছিল,
তো ইনি কিন্তু ছিলেন সুচেতা কৃপালিনী, ঠিক আছে। তো বি উইল বি দ্য রাইট অ্যান্সার। যদি জানতো যে ফার্স্ট ওমেন গভর্নর তাহলে হতো তোমার হচ্ছে সরোজিনী নাইডু, ঠিক আছে। ডি হতো। জানতে চেয়েছে ওমেন চিফ মিনিস্টার, তো সুচেতা কৃপালিনী, এবং তিনি ছিলেন উত্তরপ্রদেশের, ঠিক আছে, উত্তরপ্রদেশের, এবং 1963 সাল থেকে 1967 সাল পর্যন্ত তিনি চিফ মিনিস্টার ছিলেন। পরবর্তী প্রশ্ন, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস। ভালো কথা, অসুবিধা নেই। দ্য লেজিসলেটিভ কাউন্সিল অফ এ স্টেট ইন ইন্ডিয়া ক্যান বি লার্জার ইন সাইজ দেন হাফ অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ দ্যাট পার্টিকুলার স্টেট। এটা কি হবে? হাফ বলেছিলাম নাকি 1/3 বলেছিলাম? 1/3ই বলেছিলাম না? তাহলে এটা ভুল আছে। তাহলে প্রথমটা যদি ভুল থেকে থাকে, অনলি ওয়ান হবে না, বোথ হবে না, হয় নাইদার নর হবে, নয় শুধু বি হবে। কি জানতে চেয়েছে? নেক্সট কথা, দ্য গভর্নর অফ স্টেট নমিনেটস দ্য চেয়ারম্যান অফ লেজিসলেটিভ কাউন্সিল অফ দ্যাট পার্টিকুলার স্টেট। এমন কি কোনো কথা আছে? গভর্নর কেন নমিনেট করতে যাবে? লেজিসলেটিভ কাউন্সিলে যিনি চেয়ারম্যান হবেন তিনি তাদের মধ্য থেকে একজন ইলেক্টেড একজন ব্যক্তি হবেন, ঠিক আছে। তো গভর্নর এই কাজটি করেন না। সো দুয়েরটাও কিন্তু ভুল আছে, তো আনসার হয়ে যাবে কি? ডি, নাইদার নর, ঠিক আছে। তো দেখি এখানে কি বলেছে। আন্ডার আর্টিকেল 171 of the Constitution, the Legislative Council of a state shall not have more than 1/3 of the total strength of the স্টেট অ্যাসেম্বলি। তাহলে আমি একটু আগে যে বললাম যে লেজিসলেটিভ কাউন্সিলের স্ট্রেংথ কত হবে, সেটা কত নম্বর আর্টিকেল আছে? আর্টিকেল 171 আছে। এরকম অল্প অল্প করে পড়তে পড়তে আমরা আর্টিকেলগুলো কিন্তু করে ফেলবো, ঠিক আছে। যদি তোমরা মজা পেতে থাকো না, এগুলো কোনো ব্যাপারই না, ঠিক আছে। করতে করতে হয়ে যাবে। আর্টিকেলকে ভয় পাওয়ার মতো কিচ্ছু নেই বাবা, ঠিক আছে, কিচ্ছু নেই, হয়ে যাবে, আরামসে হয়ে যাবে। আচ্ছা, তাহলে হচ্ছে, তাহলে ম্যাক্সিমাম স্ট্রেংথ কত হবে? 1/3। এটা আমি তোমাদেরকে করিয়েছিলাম, সেটা আর্টিকেল 171 আছে। আর আর্টিকেল 182-তে কী বলেছে? দ্য চেয়ারম্যান অ্যান্ড দ্য ডেপুটি চেয়ারম্যানের কথা আছে আর্টিকেল 182-তে, ঠিক আছে। লেজিসলেটিভ কাউন্সিলের কথাই বলছি। নেক্সট প্রশ্ন চলো, হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যাবাউট স্টেট লেজিসলেটিভ কাউন্সিল। তো বলছে কোনটা ঠিক সেটা জানতে চেয়েছে, কোনটা ঠিক সেটা জানতে চেয়েছে লেজিসলেটিভ কাউন্সিল সম্পর্কে। বলছে ইটস টেনিওর ইজ 6 ইয়ার্স। আমি কি তাই বলেছিলাম ইটস টেনিওর 6 ইয়ার্স? তা তো কিন্তু আমি বলিনি। কি বলেছিলাম? যে এদের কিন্তু কোনো এরকম কোনো টেনিওর কিন্তু ছিল না, না তো রাজ্যসভার কথা ছিল, না তো লেজিসলেটিভ কাউন্সিলের কথা ছিল, ঠিক কিনা? বলেছিলাম কি এগুলো কিন্তু পার্মানেন্ট হাউস, এদের যারা মেম্বার তাদের টেনিওর ছিল। তাহলে এটা তো হবে না, তাহলে একটা ভুল আছে। তাহলে এক যদি ভুল থেকে থাকে, এও হবে না, আমার ডিও হবে না। দুয়েরটা কি বলছে? ইটস আ পার্মানেন্ট হাউস। ইয়েস, ইটস আ পার্মানেন্ট হাউস। ইট ক্যানট বি ডিজলভ। ইটস ক্যানট বি ডিজলভ। 2, 3 ঠিক আছে। নেক্সট কি বলছে? তাহলে 2 আর 3 ঠিক আছে। দেখো আমরা আরামসে বলে দিতে পারি, তাহলে সি উইল বি দ্য রাইট আনসার, ঠিক আছে। তার মানে 2, 3, 6 আর 8 ঠিক আছে। 2, 3, 6 আর 8 ঠিক আছে। রিমেনিংগুলো কেন ভুল আছে আমরা একটুখানি দেখিনি। কি বলেছে বলো তো? 1/6 মেম্বার আর ইলেক্টেড বাই লোকাল ইনস্টিটিউশন। চলো এখানে একটুখানি দেখে নিই, বুঝে যাবো কেন ভুল আছে। বলছে আর্টিকেল 172 ক্লজ 2 দ্য টেনিওর অফ স্টেট লেজিসলেটিভ কাউন্সিল, মানে রাজ্য বিধান পরিষদের টেনিওর কি হবে সেটা লেখা আছে কি আর্টিকেল 172-এর ক্লজ 2-তে আছে, ঠিক আছে। কি বলেছে? দ্য টেনিওর অফ দ্য মেম্বার্স অফ দ্য কাউন্সিল অফ স্টেটস কি আছে না 6 বছর, আমি অলরেডি বললাম, এবং প্রত্যেক 2 বছর অন্তর 1/3 মেম্বার রিটায়ার করে, ঠিক তো বলেছিলাম। 1/3 অফ এমএলসি, মানে 1/3 টোটাল যা স্ট্রেংথ, তার 1/3 ইলেক্টেড হবে স্টেট এমএলএদের দ্বারা। তাহলে এখানে কি ছিল? এখানে 1/6 ছিল, ঠিক কি না? 1/6 এই যে 1/6 মেম্বার্স আর ইলেক্টেড বাই লেজিসলেটিভ অ্যাসেম্বলি, তো হবে না, এটা 1/3 হবে, এটা 1/3 হবে, তাহলে ভুল আছে, ঠিক আছে। নেক্সট কি বলছে? অ্যানাদার 1/3 বাই স্পেশাল ইলেক্টোরেট কম্প্রাইজিং সিটিং মেম্বার অফ দ্য লোকাল গভর্নমেন্ট সাচ অ্যাজ মিউনিসিপ্যালিটি অ্যান্ড ডিস্ট্রিক্ট বোর্ডস, সরি। তাহলে এখানে কি 1/6 আছে, তাহলে এটাও হবে না, এটাও কিন্তু কি হবে 1/3 হবে, ঠিক কি না? তারপর কি বলেছে? 1/12 বাই অ্যান ইলেক্টোরেট অফ টিচার্স, ঠিক আছে, টিচারদের দ্বারা ইলেক্ট হবে 1/12, এবং গ্র্যাজুয়েটদের দ্বারা ইলেক্টেড হবে কজন? আবার 1/12, ঠিক আছে। তাহলে এগুলো সব দেখে রাখো। শিক্ষক 1/12, গ্র্যাজুয়েটরা 1/12, গ্র্যাজুয়েটরা ভোট দিতে পারতো, ঠিক আছে, লেজিসলেটিভ কাউন্সিলের ইলেকশনে। আর একটা কি বলেছে? দ্য রিমেনিং 1/6 মেম্বার্স আর অ্যাপয়েন্টেড বাই গভর্নর। তাহলে এটাও পরীক্ষায় আসে যে গভর্নর কতজনকে অ্যাপয়েন্ট করে। টোটাল দ্য স্ট্রেংথ লেজিসলেটিভ কাউন্সিলের, তার 1/6 অ্যাপয়েন্টেড বাই দ্য গভর্নর, ঠিক আছে। এই কথাটা মাথায়, এবং কোন কোন গ্রাউন্ডে অ্যাপয়েন্ট করে এটাও ইম্পর্টেন্ট। 4টে তো ইউনিয়ন আছে, সায়েন্স, আর্টস, লিটারেচার, সোশ্যাল সার্ভিস, তার সঙ্গে আর একটা জিনিস অ্যাড হবে, দ্যাট ইজ কোঅপারেটিভ মুভমেন্ট, ঠিক আছে। এই কথাটা তোমরা মাথায় রেখো। চলো পরবর্তী প্রশ্ন দেখি। কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস। কি বলেছে? দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রোভাইডস দ্যাট, ওকে, দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ ইচ স্টেট শ্যাল কনসিস্ট অফ নট মোর দ্যান 450 মেম্বার্স। তাই কি এটা কি বলেছে?
তা তো না, এটা 500 হবে। তাহলে প্রথমটা কিন্তু ভুল আছে। আ পারসন শ্যাল নট বি কোয়ালিফাইড টু বি chosen to fill a seat in legislative assembly of a state if he অথবা she is less than 25 years of age। বলছে কি যে কোনো ব্যক্তিকে আমরা নেব না লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে যদি তার বয়স 25-এর কম হয়। তো এটা একদমই ঠিক আছে, তাহলে না, তাহলে বি উইল বি দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, দেখো আরেকবার বলছি, লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইজ দ্য পপুলারলি ইলেক্টেড চেম্বার। মানে অ্যাকচুয়ালি কোনো পলিটিক্যাল পার্টি যদি লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে, রাজ্য বিধানসভার নির্বাচনে যদি যেতে, তো এই কারণে তারা রুল করে। এই কারণে লোকসভাকে যেমন হাউস অফ পপুলার বলা বা পপুলার হাউস বলা হয়, তেমনিভাবে লেজিসলেটিভ অ্যাসেম্বলিকেও কিন্তু পপুলার হাউস বলা হয়। তারপর কি বলছে, দ্য ম্যাক্সিমাম স্ট্রেংথ অফ অ্যাসেম্বলি, আমি বললাম কি ম্যাক্সিমাম হবে 500, মিনিমাম হবে 60। কিন্তু কিছু কিছু রাজ্য আছে যাদের 60-এরও কম আছে, যেমন সিকিম, অরুণাচল প্রদেশ এবং গোয়া। ঠিক আছে, মাথায় রেখো। পরবর্তী প্রশ্ন চলো। স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি ক্যান পার্টিসিপেট ইন দ্য ইলেকশন অফ হুইচ অফ দ্য ফলোইং। কি বলছে, লেজিসলেটিভ অ্যাসেম্বলি কার কার ইলেকশনে পার্টিসিপেট করতে পারে জানতে চেয়েছে। আচ্ছা বলো, প্রেসিডেন্টের ইলেকশনে পার্টিসিপেট করতে পারে, কোনো চাপ নেই। ভাইস প্রেসিডেন্টে করে কি, একদমই না, একদমই করে না। তো দুইয়েরটা তো হবে না, আর যাই ঘটে যাক দুইয়েরটা আমার হবে না। হয় 1-3 হবে, নয় 1-3-4 হবে। তাহলে 1 আর 3 মানে 3-এরটা ঠিক আছে। মেম্বার্স অফ রাজ্যসভা 100% ঠিক আছে। মেম্বার্স অফ লেজিসলেটিভ কাউন্সিল, এক্ষুনি তো আমি বললাম যে 1/3 মেম্বারকে তাদেরকে ইলেকশন হয় এবং তাদের ভোট দিতে পারে কারা না, এমএলএরা। ঠিক আছে, তো অবভিয়াসলি আনসার কি হবে, বি উইল বি দ্য রাইট আনসার। চলো পরবর্তী প্রশ্ন দেখি। হাউ মেনি মেম্বার্স আর নমিনেটেড ইন লেজিসলেটিভ কাউন্সিল বাই স্টেট গভর্নর। ঠিক আছে, তো কতজন মেম্বার, 1/6। আমি অলরেডি তোমাদেরকে কিন্তু একটু আগেই আমি বললাম। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন চলো দেখি কি আছে। হোয়াট ক্যান বি দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ মেম্বার্স ইন লেজিসলেটিভ অ্যাসেম্বলি। অলরেডি তোমাদেরকে আমি বললাম ম্যাক্সিমাম হবে কত, 500, মিনিমাম হবে কত, 60। ঠিক আছে, তো মিনিমাম কত হবে জানতে চেয়েছে, মিনিমাম কত হবে, 60 হবে আমার হচ্ছে মিনিমাম। পরবর্তী প্রশ্ন দেখি। Who among the following is the final authority to decide any question relating to disqualification of member of a house of legislature of a state? ঠিক আছে, বলছে কোনো একটা মানে রাজ্যের মানে স্টেট লেজিসলেচার, রাজ্য আইনসভার কোনো মেম্বার যদি ডিসকোয়ালিফাই হয়, তো কে এই ডিসিশনটা কে নেবে? তো এটা নেবে, অবশ্যই নেবে গভর্নর। কিন্তু ইলেকশন কমিশনের সঙ্গে কথা বলে গভর্নর করবে। এই সম্পর্কে একটা কথা তোমাদের বলে রাখি, তোমরা শুনে রাখো। ঠিক আছে, পরীক্ষায় কোন দিন দিয়ে কাজে লাগবে বলা খুবই মুশকিল। ঠিক আছে, আচ্ছা দেখো, আর্টিকেল 102-তে কী ছিল মনে করো, আমি তোমাদের বলেছিলাম 102-তে কী ছিল, যে পার্লামেন্টে যারা মেম্বার আছে তাদের ডিসকোয়ালিফিকেশনের কথা বলা আছে, এক্সেপ্ট অ্যান্টি ডিফেকশনের কথা। ঠিক কি না? কারণ অ্যান্টি ডিফেকশনটা বাদ দিয়ে দাও, রিমেনিং যে কটা গ্রাউন্ড আছে সেক্ষেত্রে যদি কোনো ব্যক্তি ডিসকোয়ালিফাই হয়, এবং সেই গ্রাউন্ডটা কে ঠিক করবে না, গ্রাউন্ড তো আছে, সেটা ডিসাইড করবে প্রেসিডেন্ট ইলেকশন কমিশনের সঙ্গে কথা বলে। এবং এক্ষেত্রে 89 যোগ করে দিলে কত হয় বলো তো? 89 যোগ করে দিলে দেখো 191 হয়। ঠিক আছে, এক্ষেত্রে এমএলএ এবং এমএলসিদের ডিসকোয়ালিফিকেশনের কথা লেখা আছে আর্টিকেল 191-তে। ঠিক আছে, কে ডিসাইড করবে? গভর্নর। ঠিক আছে, অলরেডি তোমাদেরকে আমি বললাম। ওকে, দ্য কোয়েশ্চেন অফ ওয়েদার আ মেম্বার হ্যাজ বিকেম সাবজেক্ট টু ডিসকোয়ালিফিকেশন আদার দ্যান অ্যান্টি ডিফেকশন। ঠিক আছে, গভর্নরের কথাই ফাইনাল। অ্যান্টি ডিফেকশন যদি হতো তাহলে সেক্ষেত্রে কে ডিসাইড করে না? প্রিজাইডিং অফিসার, লোকসভাতে স্পিকার, রাজ্যসভায় চেয়ারম্যান, রাজ্য বিধানসভার স্পিকার, রাজ্য বিধান পরিষদের চেয়ারম্যান। ঠিক আছে, যদি অ্যান্টি ডিফেকশন হতো। হাউএভার হি শুড অবটেন দ্য ওপিনিয়ন অফ দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ঠিক আছে, এই কথাগুলো তোমরা অবশ্যই মাথায় রাখবে। পরবর্তী প্রশ্ন দেখি। হোয়াট ইজ দ্য মিনিমাম এজ লিমিট প্রেসক্রাইব ফর দ্য মেম্বারশিপ অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি? তো লেজিসলেটিভ অ্যাসেম্বলি মেম্বার হতে গেলে 25 বছর বয়স লাগে, এটা আমরা জানি। লেজিসলেটিভ কাউন্সিল হতে গেলে কি 30 হবে, আমি তোমাদের অনেক আগেই এগুলো বারবার করে বলেছিলাম। আচ্ছা, ইফ দ্য স্পিকার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ এ স্টেট ওয়ান্ট টু রিজাইন হি উইল গিভ হিজ রেজিগনেশন টু। তো স্পিকার কাকে দেবে? স্পিকার দেবে ডেপুটি স্পিকারকে। ঠিক আছে, তো সি উইল বি দ্য রাইট আনসার। তোমাদেরকে আবার একবার বলে দিই, পার্লামেন্টের ক্ষেত্রে স্পিকার দেবে ডেপুটি স্পিকারকে, ডেপুটি স্পিকার দেবে স্পিকারকে। রাজ্যসভার ক্ষেত্রে দেখি, রাজ্যসভার কিন্তু চেয়ারম্যান দেবে কিন্তু প্রেসিডেন্টকে। মাইন্ড ইট বাবা, ভুল করো না। চেয়ারম্যান হচ্ছে ভাইস প্রেসিডেন্ট। তো ভাইস প্রেসিডেন্ট কাকে দেবে? প্রেসিডেন্টকে দেবে। রাজ্যসভার চেয়ারম্যান রেজিগনেশনটা দেবে কিন্তু প্রেসিডেন্টকে, ডেপুটি চেয়ারম্যানকে নয়, বা ডেপুটি চেয়ারম্যান দেবে কিন্তু চেয়ারম্যানকে। ঠিক আছে, ইন কেস অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি সেম, চেয়ারম্যান ডেপুটি চেয়ারম্যান। আর লেজিসলেটিভ কাউন্সিলের ক্ষেত্রেও সেম, চেয়ারম্যান ডেপুটি চেয়ারম্যান। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখি।
হাউ লং ক্যান আ মিনিস্টার কন্টিনিউ উইথাউট বিং ইলেক্টেড টু দ্য স্টেট অ্যাসেম্বলি? ঠিক আছে, সেম জিনিসটা আমরা দেখেছিলাম কোথায়? পার্লামেন্টে দেখেছিলাম। ঠিক আছে, 75 ক্লজ 5-এ ছিল কি না, যে একজন ব্যক্তি উইথাউট মিনিস্টার সে 6 মাস থাকতে পারে। এক্ষেত্রে হয়ে যাবে আমার কত না 164, কিন্তু 5 নয় কিন্তু বাবা, 164-এর ক্লজ 4। ঠিক আছে, তো এক্ষেত্রে হবে কি না 6 মাস উইল বি দ্য রাইট আনসার। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখে নিই। বলছে পে অ্যান্ড অ্যালাউন্সেস অফ দ্য মিনিস্টার্স অফ আ স্টেট গভর্নমেন্ট আর ডিটারমাইন্ড বাই, তো স্যালারি অ্যান্ড অ্যালাউন্সেস কী হবে না হবে কে ডিসাইড করে? এটা ডিসাইড করে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। ঠিক আছে, সিম্পল মেজরিটিতে ডিসাইড করে। ঠিক আছে, তো ডি উইল বি দ্য রাইট আনসার। কত নম্বর আর্টিকেল আছে না, এটা আছে আর্টিকেল 164 ক্লজ 5-এ আছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি বলছে? হু প্রোরোগস, প্রোরোগ মানে কি না ডিসকন্টিনিউ করে দেওয়া। হু প্রোরোগ দ্য বিধানসভা অফ এ স্টেট, দেখো প্রোরোগেশন রেজলিউশন এই কাজগুলো করে গভর্নর। ঠিক আছে, সো এ উইল বি দ্য রাইট আনসার। ঠিক আছে, এ উইল বি দ্য রাইট আনসার। আর্টিকেল 174-এ কি বলছে? সেজ দ্যাট দ্য গভর্নর শ্যাল ফ্রম টাইম টু টাইম সামন দ্য হাউস, মানে সেশনে ডাকতে পারে। হ্যাঁ, এবারে কি বলছে? রেসপন্সিবিলিটি অফ এনশিওরিং দ্যাট দ্য হাউস ইজ সামন্ড অ্যাট লিস্ট ওয়ান্স ইন এভরি 6 মান্থ, সেম ইউনিয়নের মতোই, যে দুটো সেশনের মধ্যে গ্যাপ যেন 6 মাসের বেশি না হয়। এক্ষেত্রেও কিন্তু একই কথা প্রযোজ্য হবে। আর্টিকেল 174-এ আর কি কথা লেখা আছে? টু সামন, প্রোরোগ অ্যান্ড ডিজলভ দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, কারণ লেজিসলেটিভ কাউন্সিল ইজ নট সাবজেক্ট টু ডিজলভ, মাথায় রেখো। ঠিক আছে, আশা করি মনে হয় এটাই বোধহয় শেষ প্রশ্ন। চিফ মিনিস্টার অফ আ স্টেট ইজ রেসপন্সিবল টু, তো চিফ মিনিস্টার কার কাছে রেসপন্সিবল জানতে চেয়েছে? চিফ মিনিস্টার রেসপন্সিবল থাকে লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে, কারণ যেহেতু লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে জিতে তিনি ক্ষমতায় আসেন। ঠিক আছে, মাথায় রেখো। দু একটা কথা বলে রাখি, আর্টিকেল 164 ক্লজ 1 এটা বলে যে চিফ মিনিস্টার শ্যাল বি অ্যাপয়েন্টেড বাই দ্য গভর্নর, এবং অন্যান্য মিনিস্টারকেও অ্যাপয়েন্ট হবে গভর্নরের দ্বারা, কিন্তু চিফ মিনিস্টারের অ্যাডভাইসে। ঠিক আছে, এই কথাটা মাথায় রাখতে হবে। আর একটা কথা বলে রাখি, all ministers including chief minister they hold office during the pleasure of governor। ঠিক আছে, ডিউরিং দ্য প্লেজার অফ গভর্নর, কেন্দ্রে কিন্তু সেটা প্রেসিডেন্ট ছিল, এক্ষেত্রে গভর্নর হয়ে যাবে। আর্টিকেল 164 ক্লজ 2 এটা বলে দ্য কাউন্সিল অফ মিনিস্টার শ্যাল বি কালেকটিভলি রেসপন্সিবল টু লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ এ স্টেট, এন্টায়ার কাউন্সিল অফ মিনিস্টার দে কালেকটিভলি রেসপন্সিবল টু তোমার হচ্ছে লেজিসলেটিভ অ্যাসেম্বলি, বিধান সভা মানে লোয়ার হাউস অফ দ্য স্টেট লেজিসলেচার, সেখানে কিন্তু রেসপন্সিবল থাকবে। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি হচ্ছে আমাদের স্টেট লেজিসলেচার রিলেটেড প্রশ্নগুলো। আশা করি তোমাদের ভালো লাগছে বা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমরা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, লাইক করতে পারো, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো। খুব শিগগিরই আমি ইকোনমি সিরিজটা আনছি, এরকম ঝুঁকে গানে এই সিরিজ ইকোনমিতেও আমি আনবো। প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে কিন্তু আমি তোমাদেরকে কিন্তু ডিটেলসে ডিসকাশন করবো। ঠিক আছে, ভালো থেকো। অন্যান্য সিরিজ যেগুলো চলছে সেগুলোও কিন্তু তোমরা চোখ রাখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।